কিন্তু এই ওয়ার্ড অফিসের ভেতরেই একাধিক জিনিসপত্রকে বিভিন্ন সময় জমা নেওয়া হতো, এই সমস্ত কিছুই একেবারে নামও দেওয়া রয়েছে, কোন দোকানে কি সামগ্রী যাবে সেগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ওইটার ভিতরে কি আছে ওই বস্তাটা? শাড়ি রয়েছে, সব শাড়ি, চুড়িদার, নাইটি, ধুতি, লুঙ্গি, এইগুলো তো ওইগুলো বস্তার ভিতরে আমরা কাগজ এর পরেরটা একবার পাঁচটা তুলতে আসছে। হ্যাঁ আরেকটা পলাশ নস্কর 2.5 লাখ টাকা সম্মেলনী পার, ঠিক আছে? জমির কাগজ শুধু এটা জমি টাকা নিয়েছে পরপর টোটাল সব লেখা আছে। এই যে শঙ্কর সাহা সম্মেলনী পার 2 কাটা, পার্সোনাল 1 লাখ টাকা। মানেটা কি? মানেটা কি? এই টাকাগুলো এই যে এখানে সব নাম দিয়ে নোট করা আছে। 18Y3 কালিকাপুর 1 কাটা 5-6টা 1 লাখ টাকা। পেড অন 4/8/2022। সৌরভ ঘোষ B70 সম্মেলনী পার 27/11 40,000 1 লাখ টাকা। পেড অন 4/8/22। এই তো রাহুল বৈদ্য রেড চার্টের পাশে নিরোধ। মুকুন্দপুরের ওয়ার্ড অফিসে কি চলতো নাগরিক পরিষেবা নাকি অন্য কোনো সামাজিক প্রকল্প? বাংলা রাজনীতিতে তো অনেক কাণ্ড হয়েছে, কখনো গরু, কখনো কয়লা, কখনো চাকরি, আবার কখনো কাটমানি। কিন্তু রাজনীতির ইতিহাসে এমন কাণ্ড বোধহয় আগে কেউ দেখেনি, যেখানে একই অফিসে একদিকে তোলাবাজির অভিযোগের রেড চার্ট আর অন্যদিকে গাদা গাদা নিরোধ আর গর্ভ নিরোধক উদ্ধার হওয়ার দাবি সামনে আসে। মুকুন্দপুরের মানুষ এতদিন ভেবেছিলেন তাদের ওয়ার্ড অফিসে হয়তো নাগরিক পরিষেবা দেওয়া হয়, রাস্তা ভাঙলে সেখানে অভিযোগ জানানো হয়, নর্দমা আটকে গেলে সেখানে আবেদন জমা পড়ে, রাস্তার আলো না জ্বললে কাউন্সিলরের কাছে যেতে হয়। কিন্তু জনরোষের ঢেউ যখন অফিসের দরজা খুলে দিল, তখন নাকি বেরিয়ে এলো এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক দর্শন। সেই দর্শনের নাম তোলাবাজি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের সমন্বিত উন্নয়ন মডেল। প্রথমে পাওয়া গেল ডায়েরি। বাংলার রাজনীতিতে ডায়েরির গুরুত্বটা অনেক বেশি। ডায়েরি মানেই রহস্য, ডায়েরি মানেই হিসাব, আর ডায়েরি মানেই এমন কিছু লেখা যা সাধারণত প্রকাশ্যে আসার কথা নয়। অভিযোগ অনুযায়ী এই ডায়েরির পাতায় পাতায় নাকি লেখা ছিল বিভিন্ন নাম, টাকার অঙ্ক, এলাকা, প্রমোটার, চাকরি প্রার্থী এবং আরও নানান হিসাব নিকাশ। এক কথায় ডায়েরি যেন এলাকার অর্থনীতির একটা বিকল্প বাজেট। কোনো প্রমোটারের নামের পাশে লেখা 10 লক্ষ, কারো পাশে 12 লক্ষ, কারো পাশে 15 লক্ষ, আবার কোথাও নাকি চাকরির আশায় টাকা জমা দেওয়ার হিসাব। এমন সুসংগঠিত তথ্য দেখে অনেকেই বলছেন, যদি এই দক্ষতা প্রশাসনে ব্যবহার করা হতো তাহলে হয়তো ওয়ার্ডের রাস্তা আরও আগে মেরামত হয়ে যেত। কিন্তু গল্পের আসল মোচড় তো তখনও বাকি ছিল, কারণ ডায়েরির পর যখন আলমারি খোলা হলো, তখন রাজনীতির সঙ্গে পরিবার পরিকল্পনার এমন একটা মেলবন্ধন সেখানে দেখা গেল, যা সম্ভবত রাষ্ট্রবিজ্ঞান বইয়েও লেখা নেই। গাদা গাদা নিরোধ, গর্ভ নিরোধক সামগ্রী আর নানান ব্যক্তিগত ব্যবহার্য জিনিস। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে বাধ্য, রেড চার্টের সঙ্গে নিরোধের সম্পর্কটা কি? প্রমোটারের হিসাবের পাশে পরিবার পরিকল্পনার সরঞ্জাম কেন? চাকরির তালিকার সঙ্গে গর্ভ নিরোধকের সংযোগ কোথায়? এ কি নতুন ধরনের রাজনৈতিক প্যাকেজ? একজন স্থানীয় বাসিন্দা, তিনি তো মজা করে বলছিলেন, আগে শুনতাম টাকা দিলে কাজ হয়, এখন দেখছি সঙ্গে সচেতনতাও দেওয়া হতো, সেটাও বা কে জানে। আর একজন তো বলেন, এটা তো ওয়ার্ড অফিস ছিল না পরিবার কল্যাণ দপ্তরের আঞ্চলিক শাখা, সেটাই তো বুঝতে পারছি না। সত্যিই বোঝা কঠিন, কারণ অফিসের বর্ণনা শুনে মনে হচ্ছে যেন এক ছাদের তলায় বহু পরিষেবা। নিচে অর্থনৈতিক বিভাগ বা অর্থনীতির বিভাগ, পাশে নিয়োগ বিভাগ, আর ওপরে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভাগ। আর তার সঙ্গে ছিল বিলাসবহুল সাজসজ্জা, ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, খাট আছে, মেকআপ রুম আছে। সব মিলে এমন একটা ওয়ার্ড অফিস যা দেখে অনেক কর্পোরেট সংস্থাও হয়তো হিংসে করতে পারে। একসময় সরকারি অফিসে গেলে ধুলো পড়া ফাইল দেখা হতো, সেটা এখন দেখা যাচ্ছে লাইফস্টাইলে। রাজনীতিও যে কতটা আধুনিক হয়েছে তার প্রমাণ হয়তো এটাই। তবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ফ্রিজ নয়, খাট নয়, মেকআপ রুম নয়, সব আলোচনার কেন্দ্রে একটাই জিনিস, নিরোধ।
এমনকি রেড চার্টও অনেক ক্ষেত্রে নিরোধের কাছে জনপ্রিয়তাকে হার মানিয়েছে, কারণ বাংলার মানুষ দুর্নীতির অভিযোগ শুনতে শুনতে তো অভ্যস্ত। কিন্তু কাউন্সিলরের অফিসে নিরোধের পাহাড় এ দৃশ্য তো নতুন। ফলে এখন চায়ের দোকানে নতুন এক রাজনৈতিক তত্ত্ব তৈরি হয়েছে। কেউ বলছেন টাকা তোলার সঙ্গে সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলতো, কেউ আবার বলছেন এটা টেকসই উন্নয়নের নতুন মডেল, আবার কেউ তো এক ধাপ এগিয়ে মন্তব্য করছেন তোলাবাজি টাকা দিয়ে যদি পরিবার বড় হয় তাহলে সমস্যা, তাই আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছিল। ব্যাংকের ভাষা যতই তীব্র হোক, রাজনৈতিক অস্বস্তিটা কিন্তু বাস্তব, কারণ মানুষের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে তার উত্তর এখনো কেউ দিতে পারেনি। একটি জনপ্রতিনিধির অফিসে এত নিরোধ কেন থাকবে? কি কাজে ব্যবহার হওয়ার কথা? কে এনেছিল? কোন খাতে কেনা হয়েছিল? নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? এই প্রশ্নগুলোর উত্তর না মেলায় রহস্য কিন্তু আরও বাড়ছে। একদিকে ডায়েরির অভিযোগও কম চাঞ্চল্যকর নয়। অভিযোগ অনুযায়ী সেখানে নাকি শুধু টাকা নয়, এলাকা ভিত্তিক হিসাব ছিল। মুকুন্দপুর, অন্য ব্লক, অন্য অঞ্চল, সব কিছু নাকি ভাগ করা। দেখে অনেকে বলছেন এত নিখুঁত ডেটাবেস যদি নাগরিক পরিষেবার জন্য ব্যবহার করা হতো তাহলে ওয়ার্ডটা হয়তো স্মার্ট সিটি হয়ে যেত। কিন্তু বাস্তবে আলোচনার বিষয় হয়ে উঠেছে অন্য কিছু। অনন্যা ব্যানার্জির অফিস থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধারের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। একবার শোনাই সেই বক্তব্য আপনাদের। দেখুন, এ ব্যাপারে দুটো বিষয় আছে। কোনো এই ত্রাণ সামগ্রী বা এগুলি অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে রাখতে হয়। সবসময় যে দুর্নীতি এটা বলা ঠিক নয়, কারণ আচমকা যখন কিছু দরকার হয় বা অতিরিক্ত যদি কখন কিছু এসে যায় সেগুলোকে কোথাও রাখতেও হবে, এটা একটা সমস্যার ব্যাপার। এবার আপনি যে সবটা একসঙ্গে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবেন না, ফলে রাখা মানেই দুর্নীতি আর পাওয়া যাওয়া মানেই কালোবাজারির জন্য মজুদ, এই ধরনের ধারণাটা সব ক্ষেত্রে ঠিক নয়। যদি কেউ কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজ করে থাকেন আলাদা, কিন্তু কারুর জায়গায় কিছু পাওয়া যাচ্ছে মানেই এরপর যেটা হবে জানেন তো, সাধারণ মানুষ চট করে কোনো সাহায্য পাবেন না। কারণ জনপ্রতিনিধিদের কাছে রাখলে হঠাৎ কোথাও কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে ত্রিপল, সঙ্গে সঙ্গে কিছু দিতে পারেন। এরপর যদি সরকারি নিয়ম মেনে চলতে হয় সবটা, তাহলে হচ্ছে ঠিক জরুরি সময় যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা কিন্তু পেতে সমস্যা হয়ে যায়। রাজনীতির সবথেকে বড় সমস্যা হলো প্রতীক। মানুষ সবসময় নথি পড়ে না, হিসাব বোঝে না, কিন্তু ছবি বোঝে। আর এখানে ছবিটা খুব শক্তিশালী। একদিকে টাকার অভিযোগের খাতা আর অন্যদিকে নিরোধের স্তূপ। এই দুই ছবির মিলনই গোটা ঘটনাকে রাজনৈতিকভাবে বিস্ফোরক করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে কেউ কেউ লিখেছেন এটাই সম্ভবত সমন্বিত প্রশাসন, আর একজন লিখেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ ও অর্থ সংগ্রহ। দুই ক্ষেত্রেই পরিকল্পনা ছিল। যদিও এসবই ব্যঙ্গ, কিন্তু ব্যঙ্গের শক্তি হলো যে মানুষের মনে থাকা প্রশ্নকে আরও জোরে তুলে ধরে। আর সেই প্রশ্নই এখন ঘুরছে মুকুন্দপুরের অলিতে গলিতে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।